তার উপর সকল অত্যাচারকে হালাল করার সংস্কৃতি যেটা আওয়ামী লীগ নির্মাণ করেছে, ৭১কে তারা তাদের নিজেদের একটা একক কর্তৃত্বে প্রতিষ্ঠা করেছে, এটাকে একটা চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের একক কৃতিত্ব এবং কর্তৃত্ব নির্মাণের স্বার্থে। কিন্তু আপনার মনে হয় না যে ৭১কে যে আওয়ামী লীগ তাদের মৌরুসি পাট্টা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো ৭১কে আপনারা মনে হয় আওয়ামী লীগের চেয়েও বেশি ৭১কে আওয়ামী লীগের মনে করেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মনে করেন, কারণ আপনারা মুক্তিযুদ্ধের কোনো কিছু ওন করেন না, মুক্তিযুদ্ধের স্লোগান ওন করেন না, মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটার যদি থিসিস হয় আপনারা ওটা একটা এন্টি থিসিস লিখতে চান, মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ১৬ ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান, মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো, মানে ওইটাই বা কেমন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমি আসতেছি আপনার কাছে যে আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন। মানে আপনি দেখেন গত বছরের ১৬ ডিসেম্বর হচ্ছে এবারে ১৬ ডিসেম্বর আলাদা হবে, কারণ আওয়ামী লীগ ১৬ ডিসেম্বর বেশি করে করতো। মুক্তিযুদ্ধ শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধদের বেশি ইয়াতে দিছে। জয় বাংলা বলা যায় না ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর, কারণ আওয়ামী লীগের স্লোগান এটা। মানে ওয়াই ইজ দ্যাট? আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাইবো, জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছেও জানতে চাইবো। আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই ৭ই নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম, এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না, এবং যেই কারণে আপনারা একটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন, হিসাবটা কি এইটা? আর ওইটা একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা? জি, নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ছাত্ররাই রাষ্ট্রের অভিভাবক। এই সময়ে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের নতুন করে গণতন্ত্রের অভিতার পথে যাত্রা শুরুর পর অনেকেই বলছেন যে ছাত্রদের কাছেই বা শুনতে হবে আমরা পরবর্তী জায়গা থেকে গতিপথটা কীরকম পাবো, গণতন্ত্রের বলি, স্বাধীনতার বলি, বাক স্বাধীনতার বলি, এবং আমাদের সব মানুষের সমান অধিকারের কথা বলি। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে আরও আছেন, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি জনাব মশিউর রহমান খান রিচার্ড। জনাব মশিউর রহমান খান রিচার্ড, আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আবার জনাব মঞ্জুরুল ইসলাম আপনাকে যেতে চাই। জনাব মঞ্জুরুল ইসলাম, আমার মূল প্রশ্নে যাওয়ার আগে আপনি কি একটু এই বিষয়ে কথা বলতে চান যে ছাত্র শিবিরের রাজনীতি বা তাদের কিছু বিষয়ে তাদেরকে মানে আপনি শুনেছেন যে ছাত্র ফেডারেশনের সভাপতি যা বললেন, আপনি কি বিষয়ে একটু রেসপন্ড করবেন? জি, ধন্যবাদ। এখানে যে বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, ছাত্র শিবিরের জন্ম ১৯৭৭ সালে এবং ছাত্র শিবির এই মুক্তিযুদ্ধকে কথা শুনতে পাচ্ছি না, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, বারবার মনে হচ্ছে যে ছাত্র শিবির জন্ম ১৯৭৭ সালে। ছাত্র শিবির স্বাধীনতাকে, মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে। যারা বলেন যে ছাত্র শিবির ৭১-এর ব্যাপারে অস্পষ্ট, তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব বিভাগ হতে পারে। ইসলামী ছাত্র শিবির ৭১ আমাদের মহান অর্জন, এটাকে মানে তারা মানে ওন করে এবং এটাকে ধারণ করে। কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্র শিবিরের স্পষ্ট। ছাত্র শিবিরের জন্ম হলো ১৯৭৭ সালে। ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানের যে প্রশ্নটা তোলা হচ্ছে, এটা একটা খুবই অবান্তর একটি প্রশ্ন আমি বলে মনে করি, কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি মনে করি অবকাশ নাই। এবং আমি যদি তাদের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মব জাস্টিসের যে স্টার্টটা আমি মনে করি বাম ধারার ছাত্র সংগঠনগুলাই শুরু করেছে। তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে। আমি সেই বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবেটে যেতে চাচ্ছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির ৫ আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্য কার্যক্রম আগে যেমন ছিল এখনো সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে। কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে, এটা আমি মনে করি অহেতুক একটা প্রশ্ন দিয়ে মানে একটা আমি আপনি যথার্থই বলেছেন যে ছাত্র শিবিরের জন্ম ১৯৭৭ সালে, কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন, সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু ৭০ সালের আগে
এবং 1971 সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাতে ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না এটা তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের তারপরে জন্ম হয়েছে, কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা, এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি। এই কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে, সেটা গণহত্যার সাথে, মানুষের সাথে, অবস্থানগত কারণে, সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে। সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা, আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? আচ্ছা, এখানে স্পষ্ট করতে চাই যে এই 71-এর ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডটা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন। ইসলামী ছাত্র শিবির 71 ইস্যুতে আমরা যদি বলি, স্পষ্ট করতে চাই, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা 77 সাল থেকে, কাজে 71 ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে, আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা, নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল, যে অভিযোগগুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, এগুলা নিয়ে আমার মনে হয় যে আরেকটু, আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা, বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা, যে ন্যারেটিভ গুলা বামধারা সকল সংগঠনগুলা লালন করে করে তারা চলে আসছে। কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভকে দাঁড় করিয়ে দিচ্ছে সকল বামধারা সংগঠনগুলা, যে বামধারাগুলা একটা অংশ সবসময় আওয়ামী লীগের জনাব মঞ্জুরুল ইসলাম, এই যে এটা একটা মুশকিল কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে নেগেটিভ বলতেছেন, যে আপনি 1971 সালে জামাতের ভূমিকাটা আসলে নেগেটিভ বলতেছেন কেন? জামাত কি 1971 সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের নেগেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের নেগেটিভ বলে তো মুশকিল, আমাকেও তো তখন আওয়ামী লীগের ট্যাগ খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাই। এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যায়, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতেই পারে। আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। এখানে আমি আমার কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আশা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে। কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে, যে আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা, আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না, আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি। এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন, তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন, নাকি তারা লেজুর ভিত্তির সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো আমার মনে হয় ক্লিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। জি, লেজুর ভিত্তির প্রশ্নে জনাব মঞ্জুরুল ইসলাম, আমি আসলে এই পর্বে আপনাকে এই প্রশ্নটা করতে পারলাম না, প্রশ্নটা করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আপনাকে, দ্রুতই আপনার কাছে আসছি। আবার আমি এটি ছাত্র ফেডারেশনের সভাপতি জনাব রিচার্ডের কাছে করতে চাই যে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছিল। একটা পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক দিন, যেখানে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধেও মিছিল হয়েছে। এই মিছিলের দাবি দেওয়ার সঙ্গে আপনারা একমত কিনা? অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার, মানে এটা কিন্তু আসলে একদম, আমরাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আপনারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আছেন এখনো, মানে সাধারণ শিক্ষার্থী বলে কিন্তু আসলে কিছু নাই। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটা ব্যবহার করা হয় একটা মানে কি বলবো, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থেকেই, কারণ তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে বলে মনে হয়। আপনি এই সম্পর্কে কি বলবেন, যে মানে বিএনপির একটা পোস্টার, মানে যেটা আসলে বিপ্লব ও সংহতি দিবসের একটা পোস্টার সাজানোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষা, এটা কি আসলে আপনারা আয়োজন করছিলেন, মানে ছাত্রদল যাতে খুব বেশি না পায়, নাকি কারা করছিল জনাব রিচার্ড? প্রথমত 7ই নভেম্বরকে কেন্দ্র করে যে পোস্টার সাজানো, আমরা মনে করি যে পোস্টার লিফলেটিং এগুলো তো প্রত্যেকটা সংগঠনের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, এবং এর মধ্য দিয়েই তারা ছাত্র সমাজের কাছে বা জনগণের কাছে প্রচার হবে, পরিচিতি পাবে, আর তাদের কর্মসূচি নিয়ে হাজির হবে। তো সেই জায়গা থেকে সেটাকে আমরা কোনোভাবেই অগ্রহণযোগ্য কিছু মনে করি না, কিন্তু সেটারও একটা আসলে লিমিট থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে 7ই নভেম্বরকে কেন্দ্র করে হলে হলে যে পরিমাণ পোস্টারিং হয়েছে, সেই পোস্টারিংটা দৃষ্টিগত পর্যায়ে পৌঁছেছে। সেটা আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের ছাত্র দলের
যারা সহযোদ্ধা আছেন তাদের সাথে আমরা বিষয়টিকে শেয়ার করেছি, জানিয়েছি যে জিনিসটাকে তারা আরো সংযত পর্যায়ে নিয়ে এসে করতে পারতেন। কিন্তু এর বাইরে ছাত্রদের মধ্যে থেকে যে বিক্ষোভ সংগঠিত হয়েছে, যেটি আপনি বললেন সাধারণ শিক্ষার্থীদের নামে, সাধারণ শিক্ষার্থী অভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের একটা নতুন রাজনীতি হাজির হচ্ছে। আমরা অনেক কিছু দেখছি, মব তৈরি হচ্ছে, মব সন্ত্রাস তৈরি হচ্ছে অনেক সময়, সেগুলো আসলে অনেকাংশে সাধারণ শিক্ষার্থীদের নামে হচ্ছে। কিন্তু আমরা আবার যখন খুঁজে বের করি অনেক কিছু হয়তো প্রকাশ্যে চলে আসে, যেটা দেখা যায় যে সেখানে আর সাধারণ শিক্ষার্থী থাকে না, কোনো না কোনো রাজনৈতিক শক্তির পূর্বতন সম্পর্কিত কোনো গোষ্ঠী তারা হয়তো এখানে ভূমিকা রাখে। আমরা যেমন তোফাজ্জল হত্যাকাণ্ড আপনার নিশ্চয়ই স্মরণে আছে, সেখানে যেই ঘটনাটা ঘটেছিল মব সন্ত্রাস, সেটাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নামে হয়েছিল। কিন্তু সেখানে আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আসলে ছাত্রলীগের পূর্ববর্তীতে তারা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ফলে এই ঘটনার সাথে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে কারা জড়িত এই বিষয়ে আমরা আসলে পরিষ্কার না। তবে কিছুটা ধারণা অনেকে অনেকভাবে বলেন, আমরা সেখান থেকে এক ধরনের পারসেপশন সমাজের ভিতরে ক্রিয়েট হয়। সেক্ষেত্রে কেউ পারসেপশনকে গ্রহণ করতে পারেন, নাও পারেন। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের তাকে আমরা রাজুতে প্রোগ্রাম করতে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। ফলে এগুলো যখন ছাত্ররা দেখে তখন ছাত্রদের মধ্যে এক ধরনের পারসেপশন যায়। আর আমি আরেকটা প্রশ্নে আচ্ছা, আপনি এই প্রশ্নটা আসার আগে আপনি একটু জনাব মঞ্জুরুল ইসলাম একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য সম্পর্কে আপনি যদি এই ব্যাপারটা একটু এটা করেন যে বাংলাদেশে মব জাস্টিস যেটা এবং আইন হাতে তুলে নেওয়া বিভিন্ন সময় বিভিন্ন কি বলবো যে যেটা বাংলাদেশে আইনে নাই, সংবিধানে নাই, বিচারে নাই, সেগুলি করার ক্ষেত্রে বাম সংগঠনের অনেককে অনেকভাবে দায়ী করেছেন। সেটা নিয়েও যদি একটু আপনি বলেন যে এই ক্ষেত্রে আমি তার সাথে কিছুটা একমত যে বাম সংগঠনের মধ্যে এই প্রবণতা ছিল আগেও। আমরা প্রথমত ৭১, ৪৭, ৭১ এবং ২৪ কোনো কিছুকে ইতিহাসকে মুছে দেওয়ার যে অপচেষ্টা, আমরা সেটার বিরুদ্ধে। এবং আমরা মনে করি যে ছলচাতুরি করে আসলে ইতিহাসকে নির্মাণও করা যায় না এবং ইতিহাসকে মুছেও দেওয়া যায় না। ফলে সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রত্যেকের রাজনৈতিক স্বাধীনতা পক্ষে, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠন কিংবা জামাতে ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির সহ প্রত্যেকেরই নানা ধরনের ভূমিকা আছে। সেই ভূমিকাগুলোকে নানাভাবে একে অপরের নামে অভিযোগ করার একটা সংস্কৃতি এখানে আছে। সেই জায়গা থেকে আমরা একটা প্রস্তাব অভ্যুত্থানের পরে হাজির করেছিলাম যে ৭১-এর পর থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে সংগঠিত যত ধরনের ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে, যার যার নামে যেই অভিযোগ আছে, একটারও কিন্তু আসলে কোনো ধরনের বিচার হয়নি। ফলে আমরা মনে করি যে সেটার একটা আলাদা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, কমিশন হওয়া দরকার, এবং সেখানে কার কতটুকু দায় আছে সেটা আসলে ছাত্র সমাজের কাছে পরিষ্কার হওয়া দরকার। আর এর বাইরে বামপন্থীদের প্রশ্নে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উত্তর আসলে বামপন্থী ছাত্র সংগঠনগুলোই দিতে পারবে, তাদের জোট গণতান্ত্রিক ছাত্র জোট দিতে পারবে। আমরা সেই জোটের অংশ না, এবং আমরা নিজেদেরকে বামপন্থী ছাত্র সংগঠন হিসেবে ক্লেম করি না। আমরা একটা গণতান্ত্রিক রিচার্ড, আপনার এরকম মনে হয় কিনা যেমন ১৯৭১ সালে জামাত বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, অনেক ফতোয়া দিয়েছে, অনেক বয়ান দিয়েছে, এখন যেটাই যেভাবে আসুক না কেন, কিন্তু আমরা যখন ২০২৩-এ, ২৪-এ, ২২-এ, ২১-এ, ২০-এ, ১৯-এ, ১৮-তে প্রত্যেকবার স্বাধীনতার যে ফান্ডামেন্টালস আছে সেগুলিকে আমরা যখন ধ্বংস হইতে দেখছি, এবং যখনই এটা নিয়ে কেউ প্রতিবাদ করতে গেছে তাকে একটা জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে। কেউ যদি এই কথা বলতে গেছে যে যে আপনারা এটা কেমনে করতেছেন, স্বাধীনতার নামে আমরা এটা কেন করতেছেন, তখন এটাকে আরেকটা করা হয়েছে। এই প্রবণতাটা থেকে রেহাই কেমনে পাওয়া যাবে? মানে ইসলামী ছাত্র শিবির যাদের জন্ম ১৯৭৭ সালে, তারা একটা লেজিটিমেট কথা বলতে গেলেও তাদেরকে কেন ৭১-এর কথা তাদেরকে শুনতে হবে? মানে লেজিটিমেট কথা বলতে মানে তারা ক্যাম্পাসে একটা অত্যাচারের সম্মুখীন হতেছে, ক্যাম্পাসে একটা দুর্নীতি সন্ত্রাসের জায়গা থেকেও তারা যদি এইটার প্রতিবাদ করতে যায় তখন তাদেরকে শুনতে হবে যে ৭১ সালে তোমরা কি করছো। মানে ওয়াই ইজ দ্যাট? মানে এইটা অবশ্যই এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে হত্যা করা হয়েছে, ছাত্র শিবির তো কোনো নিষিদ্ধ সংগঠন না, কিন্তু তারপরেও ক্যাম্পাসে সহ সারা দেশে তাদের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি করার যে অধিকার সেটাকে খর্ব করা হয়েছে, তাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছে, এবং ব্র্যান্ডিং করে তাদের উপরে সকল অত্যাচারকে হালাল করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, ছাত্রলীগের তরফ থেকে। এইটার বিরুদ্ধে আমরা ছাত্র ফেডারেশন একটা সময় থেকে আমরা বলা শুরু করেছি, এবং আমাদের ঝুঁকি নিয়ে বলা শুরু করেছি। আমাদেরকেও এই কথা বলার কারণে আমাদেরকেও একভাবে মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা প্রো ইসলামিস্ট ধারার রাজনীতি, নানা ধরনের কিন্তু ট্যাগিং করা হয়েছে।
হ্যাঁ, বামাতি বলে আমাদেরকেও কিন্তু ক্ষমতাসীনদের দিক থেকে নানা ট্যাগের শিকার হতে হচ্ছে। আজকে এই যে ট্যাগিং এর সংস্কৃতি এবং এই যে একজন কালিমালিপ্ত করে তার রাজনৈতিক অধিকারকে সংকুচিত করে তার উপর সকল অত্যাচারকে হালাল করার সংস্কৃতি যেটা আওয়ামী লীগ নির্মাণ করেছে, ৭১কে তারা তাদের নিজেদের একটা একক কর্তৃত্বে প্রতিষ্ঠা করেছে, এটাকে একটা চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের একক কৃতিত্ব এবং কর্তৃত্ব নির্মাণের স্বার্থে। কিন্তু আপনার মনে হয় না যে ৭১কে যে আওয়ামী লীগ তাদের মৌরুষি পাট্টা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো ৭১কে আপনারা মনে হয় আওয়ামী লীগের চেয়েও বেশি ৭১কে আওয়ামী লীগের মনে করেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মনে করেন, কারণ আপনারা মুক্তিযুদ্ধের কোনো কিছু ওন করেন না, মুক্তিযুদ্ধের স্লোগান ওন করেন না, মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটার যদি থিসিস হয় আপনারা ওটার একটা এন্টিথিসিস লিখতে চান, মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ১৬ ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান, মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো, মানে ওইটাই বা কেমন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমি আসতেছি আপনার কাছে যে আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন। মানে আপনি দেখেন গত বছরের ১৬ ডিসেম্বর হচ্ছে এবারে ১৬ ডিসেম্বর আলাদা হবে, কারণ আওয়ামী লীগ ১৬ ডিসেম্বর বেশি করে করতো। মুক্তিযুদ্ধ শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধদের বেশি ইয়াতে দিছে। জয় বাংলা বলা যায় নাই ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর, কারণ আওয়ামী লীগের স্লোগান এটা। মানে ওয়াই ইজ দ্যাট? আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাইবো, জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছেও জানতে চাইবো। আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই ৭ নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম, এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না, এবং যেই কারণে আপনারা একটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন, হিসাবটা কি এইটা? আর ওইটা একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা? জি।